রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব ওকে আছে কিনা, থাকলে কমেন্টে লিখবেন অল ওকে। কমেন্টে লিখবেন অল ওকে। সাউন্ড ঠিক থাকলে, সব ঠিক থাকলে কমেন্টে লিখবেন অল ওকে। সবাই কেমন আছে সেটাও জানাবো। ভালো থাকলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। কেমন আছে প্রিয় ভাই বোন? সবাই কমেন্টে জানাবো। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ। কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি স্যার ভালো, আলহামদুলিল্লাহ গুড। জি স্যার ভালো, আলহামদুলিল্লাহ। এই তো জি স্যার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব ঠিক থাকলে কমেন্ট লিখবেন অল ওকে। সব ঠিক থাকলে কমেন্ট লিখবেন প্রিয় ভাই বোন আমার অল ওকে। কমেন্ট লিখবেন অল ওকে। জি স্যার অল ওকে গুড, মাশাআল্লাহ অল ওকে আলহামদুলিল্লাহ। স্যারের নাড়াচাড়া বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে, তাই না? আমার নড়াচড়া বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে, তাই? হুম, এই দুষ্ট দুষ্ট বলাবান গুলা। জি স্যার এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ, এখন ঠিক আছে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা কিন্তু খুবই অ্যামেজিং আলহামদুলিল্লাহ। আজকে আমরা পার্ট 3 পড়বো এবং পিন পয়েন্ট আরো হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর একটি এবং সবচেয়ে মজার এবং সবচেয়ে অ্যাডভান্স টপিক আলহামদুলিল্লাহ। তো দেখেন এখান থেকে কেমন প্রশ্ন বানায়, চলেন আমরা দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا شافي الأمراض يا مالك الملك جزا الله أن محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يا حي يا قيوم برحمة الله صلى الله عليه وسلم الحمد لله। ওকে, পার্ট 3 তে যেটা রয়েছে, প্রথমেই আমরা কিন্তু সবসময় আপনার জন্য একটা টেস্ট ইউর সেলফ রেখেছি। মানে নিজেকে আপনারা একটু টেস্ট করেন, দেখেন তো এটা পারেন নাকি, দেখি এটাকে পারে। নিজেকে একটু যাচাই করেন, নিজেকে একটু যাচাই করেন, নিজেকে একটু যাচাই করেন। আপনারা নিজেকে একটু যাচাই করেন, দেখি এটাকে পারে। দেখি সবার আগে পারে। আপনারা নিজেকে একটু যাচাই করেন, তারপর বাই ব্যাখ্যা সহ বলে দিচ্ছি ইনশাআল্লাহ। পারবেন? সাবিনা, তাই না? হুম, থ্যাংক ইউ সো মাচ। ওই যে অলরেডি দেখছেন শাবনাম শিল্পী, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক বড় করেন। আপনার জন্য মন থেকে অনেক দোয়া রইল প্রিয় বোন আমার, জীবনে অনেক বড় হন। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন প্রিয় বোন, আসলেই এইখানে ভুল আছে। হ্যাঁ ওকে, এইখানে ভুল আছে। এখানে প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, দেখেন এইটা হচ্ছে একটা ভার্ব, আর ভার্বকে মডিফাই, আর এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মনে রাখবেন ভার্বের সাথে অ্যাডজেক্টিভের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। ভার্বকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র, বলবো না আমি, আপনি বলেন। Most steel is used in ceramics and roofing because it resists fire good. বলেন দেখি এটা কে পারে, কে পারে? অনেকের উত্তর সঠিক হয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখি এটা আপনারা ট্রাই করেন, দেখি এটা পারেন নাকি ইনশাল্লাহ। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি, মহিলা হইলে কি লিজেন্ড ডিনি। দেখি কে পারে, সবার আগে দেখি কে পারে।
হালিমাতুস সাদিয়া, হ্যাঁ সবাই আপনার জন্য দোয়া করবে প্রিয় বোন আমার, সবাই আমরা সবাই আপনার জন্য মন থেকে দোয়া করি। আমরা সবাই মন থেকে আপনার জন্য দোয়া করি প্রিয় বোন। আল্লাহ আপনার জন্য উত্তম ব্যবস্থা করে দেন প্রিয় বোন আমার, আল্লাহ আপনার জন্য উত্তম ব্যবস্থা করে দেন। আমরা সবাই মন থেকে আপনার জন্য দোয়া করি। সবাই চেষ্টা করেন, দেখি কে পারে কে পারে। এই তো আলহামদুলিল্লাহ, গুড। সবাই চেষ্টা করেন। সবাই চেষ্টা করেন। আচ্ছা, এবার নাই তাদেরকেও ধন্যবাদ চেষ্টা করার জন্য। এবার দেখেন মজা কাকে বলে, খুব খেয়াল করেন। এইখানে দেখেন আপনি বললেন ইট রেসিস্ট, রেসিস্ট হচ্ছে একটা ভার্ব আর গুড হচ্ছে ভাইয়া একটা অ্যাডজেক্টিভ। খেয়াল করেছেন, একই ভুল একই ভুল। তাহলে এই ভার্বের সাথে অ্যাডজেক্টিভের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার? অ্যাডভার্বের। এই পৃথিবীতে একমাত্র ক্ষমতা কার? অ্যাডভার্বের। তো আজকের ক্লাসের পুরো আলোচনা জুড়েই থাকবে অ্যাডভার্ব টাইপ 3। এখন আমরা দেখবো অ্যাডভার্ব দিয়ে কেমনে প্রশ্ন বানায়, অ্যাডভার্ব দিয়ে কেমনে প্রশ্ন বানায়, ঠিক আছে? ওকে, এবার দেখেন, হ্যাঁ আজকের টপিকের নাম হচ্ছে পিন পয়েন্ট এরর, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করবো অ্যাডভার্ব দিয়ে কিভাবে পরীক্ষায় প্রশ্ন বানায়। চলেন দেখি কেমনে প্রশ্ন বানায়। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক। তাই ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার? অ্যাডভার্বের। ভার্বের সাথে সবসময় কে বলবে? অ্যাডভার্ব বলবে। এই কথাগুলো একটু কষ্ট করে একটু পড়েন অথবা মনে রাখেন। কথাগুলো একটু কষ্ট করে পড়েন অথবা কি রাখেন? মনে রাখেন। একটু কষ্ট করে সবাই পড়েন, সবাই একটু পড়েন পড়েন অথবা মনে রাখেন। এই কথাগুলো সবাই একটু পড়েন অথবা কি রাখেন? মনে রাখেন। হ্যাঁ, তাহলে মনে রাখবেন, ভার্বের সাথে সবসময় কার সম্পর্ক? অ্যাডভার্বের সম্পর্ক। তাই ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের, আর ভার্বের সাথে অ্যাডভার্ব বলবে। তিনটা কথা বললাম, তিনটা কথা একই কথা, ভার্ব অ্যাডভার্ব, ভার্ব অ্যাডভার্ব, ভার্ব অ্যাডভার্ব। এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন, অ্যাডভার্বের মধ্যেও কিন্তু ভার্ব লেখা আছে। খেয়াল করছেন? এই যে অ্যাডভার্বের মধ্যেও কি আছে দেখছেন? এই যে ভার্ব শব্দটা কিন্তু আছে। অর্থাৎ অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। সহজ কথা। এবার দেখেন, রানু থট দ্যাট শি ডিড ব্যাড ইন দ্য এক্সামিনেশন। রানু ভেবেছিল সে পরীক্ষায় খারাপ করেছিল। তো এবার এখানে এই যে ডিড মানে পরীক্ষায় খারাপ, মানে ডিড মানে খারাপ করা, হ্যাঁ। এবার ব্যাড মানে খারাপ, এটা আমরা সবাই জানি। ওকে, ডিড ব্যাড মানে খারাপ, কিন্তু এই ব্যাড শব্দটা তো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা তো বলি হি ইজ ব্যাড, সে খারাপ ছেলে, তাই না? হি ইজ এ ব্যাড বয়, সে খারাপ ছেলে। তো এই ভার্বের সাথে এই অ্যাডজেক্টিভ বসানো যাবে না, ব্যাড বলা যাবে না। আপনাকে, আমরা জানি অ্যাডভার্ব বানাইতে কি লাগে? অ্যালয় লাগে। মনে আছে? অ্যাডভার্ব বানাইতে সাধারণত কি লাগে? অ্যালয় লাগে। এই জন্য এখানে হবে ব্যাডলি, ব্যাডলি। আনসার হবে ব্যাডলি। হ্যাঁ, রানু থট দ্যাট শি ডিড ব্যাডলি ইন দ্য এক্সামিনেশন। সে ভাবছিল যে পরীক্ষা খারাপ হয়েছে, খারাপ ভাবে হয়েছে। পরীক্ষাটা কি হয়েছে? খারাপ হয়েছে অথবা খারাপ ভাবে হয়েছে। এবার বলেন, বুঝছেন কিনা? কথা কি ক্লিয়ার? এবার কি বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, একটু যেহেতু অ্যাডভান্স, এই টপিকগুলো অ্যাডভান্স টপিক, একটু আপনাকে সচেতন হতে হবে, একটু মনোযোগ দিতে হবে। আগের সমান মনোযোগ দিলে কিন্তু হবে না, আগের থেকে একটু বেশি মনোযোগ দিতে হবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? একটু বেশি মনোযোগ দিলে আপনি পারবেন, নাহলে কিন্তু আপনি পারবেন না।
এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, 31 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 31 কে আলহামদুলিল্লাহ, 31 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন, মোস্ট টেল ইজ ইউজড ইন সিরামিক্স অ্যান্ড রোফিং বিকজ ইট রেসিস্ট ফায়ার। গুড। হ্যাঁ, এবার দেখেন, হ্যাঁ এই যে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই যে রেসিস্ট মানে প্রতিরোধ করে, প্রতিরোধ করে, প্রতিরোধ, প্রতিরোধ করে, প্রতিরোধ করে। কি প্রতিরোধ করে? আগুন প্রতিরোধ করে। হ্যাঁ, আগুন প্রতিরোধ করে। এবার বলেন, আগুন প্রতিরোধ করে। আচ্ছা, আগুন প্রতিরোধ করে, এটা কি আমরা কি বলবো? ভালো আগুন প্রতিরোধ করে এমন কি বলা যাবে? এটি এটি এখানে হবে ভালো শব্দটা। এটি ভালো আগুন প্রতিরোধ করে, এটি ভালো আগুন প্রতিরোধ করে এমন কি বলা যাবে? না তো। দেখেন, এই যে এটা হচ্ছে ভাইয়া ভার্ব, আর এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ভার্বের সাথে অ্যাডজেক্টিভের কোনো সম্পর্ক নাই, তাহলে এখানে কি লাগবে? একটা অ্যাডভার্ব লাগবে। কি লাগবে? অ্যাডভার্ব। তাহলে গুডের অ্যাডভার্ব কি বলতে পারবেন? ইয়েস, গুডের একটা অ্যাডভার্ব আছে। থ্যাংক ইউ সো মাচ, অনেকে বুঝতে পেরেছেন। ওয়েল, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটি ভালো না, শব্দটা হবে ভালোভাবে। ভালো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভালোভাবে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটি আগুনকে ভালোভাবে প্রতিরোধ করে, এটি আগুনকে ভালোভাবে প্রতিরোধ করে। হ্যাঁ, এটা টেইল না, সব এখানে টাইলস হবে, টাইলস। হ্যাঁ, টাইলস হবে শব্দটা। তাহলে টাইলস এর মধ্যে সিরামিক এবং রুফিং ব্যবহার করা হয়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কেন? এটা আগুনকে ভালোভাবে প্রতিরোধ করে, আগুনকে ভালোভাবে প্রতিরোধ করে, আগুনকে ভালোভাবে কি করে? প্রতিরোধ করে, আগুনকে ভালোভাবে প্রতিরোধ করে। আমি যদি বলি রহিম, রহিম না, সুমন, সুমন প্লেজ গুড, বলেন হইল? বাক্য হইল? সুমন, সুমন ইজ গুড, সুমন ইজ গুড, এটা ঠিক আছে। সুমন ইজ গুড, সুমন ভালো, কারণ সুমনের সাথে নাউন, নাউনের সাথে অ্যাডজেক্টিভ। কিন্তু এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের সাথে কি আমি অ্যাডজেক্টিভ বলতে পারবো? আমি কি বলতে পারবো সুমন প্লেজ গুড, সুমন ভালো খেলে? না তো। সুমন ভালো খেলে মানে এখানে ভার্বের সাথে অ্যাডভার্ব লাগবে, আর গুডের অ্যাডভার্ব হচ্ছে ওয়েল। সুমন প্লেজ ওয়েল, সুমন ভালোভাবে খেলে। কথা কি বুঝতে পেরেছেন? ওকে, এই তো উর্মি বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। তাহলে মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডজেক্টিভের সাথে সারা জীবন কার সম্পর্ক? নাউনের সম্পর্ক বা প্রোনাউনের সম্পর্ক। আর অ্যাডভার্বের সাথে, অ্যাডভার্বের সাথে, অ্যাডভার্বের সাথে কার সম্পর্ক প্রিয় ভাই বোন আমার? ভার্বের সম্পর্ক। অ্যাডভার্বের সাথে ভার্বের, তাহলে অ্যাডজেক্টিভের সাথে নাউনের সম্পর্ক, অ্যাডভার্বের সাথে ভার্বের সম্পর্ক। ক্লিয়ার? ওকে ফাইন, চলেন আমরা আরো সামনে যাই, আরো ভালো লাগবে। A doctor may be able to diagnose a problem perfect, but may not be able to find a drug to which the patient will respond. কি চমৎকার একটা কথা রে বাবা, দেখছেন আপনারা? এই যে দেখেন, অবাক হচ্ছেন না? বিসিএস এ আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, দেখছেন? পিন পয়েন্ট এরর থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। বিসিএস এর মতো পরীক্ষা আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, অবহেলা করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? ওকে, নুসরাত নীলা, আপনি অনেক সমস্যা আছেন, আমরা মন থেকে দোয়া করি আল্লাহ আপনার সমস্ত সমস্যাকে দূর করে দেন। আপনার জন্য মন থেকে দোয়া রইল প্রিয় বোন আমার, মন থেকে দোয়া রইল প্রিয় বোন। ওকে, আচ্ছা এবার দেখেন প্রিয়গুলো, যেটা প্রিয় বোন আমার, মজা কাকে বলে? মজা কাকে বলে? দেখেন খুব মজা, এই ব্যাপারটা খুব মজা। বলতেছে একজন ডাক্তার মেবি মানে হয়তো সক্ষম হতে পারে নির্ণয় করতে একটি সমস্যা ভালো। দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব বোঝার ট্রাই করেন। এই ডায়াগনোস শব্দের হচ্ছে ভাই একটা ভার। ডায়াগনোস মানে হচ্ছে নির্ণয় করা। কি নির্ণয় করা? একটা রোগ নির্ণয় করা। প্রবলেম মানে একটা রোগ। অর্থাৎ একজন ডাক্তার হয়তো একটা রোগ ভালোভাবে নির্ণয় করতে পারে, নাকি ভালো নির্ণয় করতে পারে, বলেন আপনি? এখানে টু ডায়াগনোস হচ্ছে একটা ভার্ব, আর পারফেক্ট শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল করছেন ভুলটা কোথায়? অ্যাডজেক্টিভ। আমরা বলতে পারি রহিম ইজ, মানে কি বলে, সুমন ইজ পারফেক্ট, সুমন একজন পারফেক্ট বয়। হ্যাঁ, পারফেক্ট শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে তো ভার্ব আছে। ডায়াগনোস হচ্ছে ভার্ব। ডায়াগনোস মানে হচ্ছে নির্ণয় করা। তো একজন ডাক্তার হয়তো একটা সমস্যা অথবা একটা রোগ নির্ণয় করতে পারে, ভালো না ভালোভাবে? ভালোভাবে। তাহলে ভালোভাবে মানে এলওয়াই, পারফেক্টলি আনসার হবে। মানে ভুল হচ্ছে এটা। পিন পয়েন্ট এরর মানে ভুল বের করতে হবে, পিন পয়েন্ট এরর মানে ভুল বের করতে হবে। তো একজন ডাক্তার হয়তো একটা সমস্যা ভালোভাবে নির্ণয় করতে পারে, কিন্তু সে সে বুঝছেন বিষয়টা? বুঝতেছেন? সে হয়তো নাও পারে, কোনটা না পারে? টু ফাইন্ড এ ড্রাগ, ওষুধ বের করতে নাও পারে, টু হুইচ দ্য পেশেন্ট উইল রেসপন্ড। সুবহানাল্লাহ, কি চমৎকার বাক্য! যে ওষুধটা পেশেন্টের সাথে কাজ করবে,
হ্যাঁ, এমন কোনো ওষুধ হয়তো সে নাও বের করতে পারে। অর্থাৎ ডাক্তার রোগটা হয়তো 100% একুরেটলি বের করতে পারবে, কিন্তু 100% একুরেটলি কোন ওষুধটা কাজ করবে, কোন ওষুধটা কাজ করবে, কোন ড্রাগটা কাজ করবে, সেটা হয়তো সে বের নাও করতে পারে, এরকম বলা হচ্ছে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার আর কি। বোঝা গেছে একটু ভাই বোন? হুম, বোঝা গেছে? হ্যাঁ, গুড। এই যে বোঝা গেছে, জি স্যার, বোঝা গেছে। জি স্যার, বোঝা গেছে, গুড। বোঝা গেছে। জি আলহামদুলিল্লাহ স্যার, বোঝা গেছে। ওকে, আমাদের একজন ভাই লিখেছেন স্যার বুঝতেছি না, হ্যাঁ সরি বোন লিখেছেন স্যার বুঝতেছি না। দেখেন, ধরেন আপনার হচ্ছে তৃষ্ণা পাইছে, কি করতে হবে? পানি খেতে হবে। কিন্তু পানি আপনি খেতেন অল্প, তৃষ্ণা কি মিটবে? হোমিও বোতলে শিশি দিয়ে পানি খেলে তৃষ্ণা মিটবে না, আপনাকে 1 গ্লাস পানি খেতে হবে। সো যতটুকু মনোযোগ দিলে এটা আপনি বুঝবেন, ততটুকু মনোযোগ আপনাকে দিতে হবে, না দিলে আপনি কোনোদিনই বুঝবেন না। এই জন্য মনোযোগ বাড়াই দেন, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করেন, একটু জোর করেন, প্রেশার ক্রিয়েট করেন ব্রেনকে। স্যার কি বললো এটা, বোঝার ট্রাই করেন, ঠিক আছে ইনশাল্লাহ। তো এটা তো আমরা কত সুন্দর করে সহজ করে বললাম, তাই না? বলেন যে ডায়াগনোস হচ্ছে ভার্ব, মানে নির্ণয় করা, আর পারফেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্বের সাথে অ্যাডজেক্টিভের কোনো সম্পর্ক নেই, তাহলে কি লাগবে? এখানে একটা অ্যাডভার্ব লাগবে। তাহলে একজন ডাক্তার হয়তো একটা রোগ ভালোভাবে পারফেক্টলি নির্ণয় করতে পারে, কিন্তু সেটার ওষুধ হয়তো সে 100% একুরেটলি নাও বলতে পারে। এই এই কথাটাই তো বলা হচ্ছে। কথাটা কি খুব কঠিন কথা? বলেন। 33 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 33 কে আলহামদুলিল্লাহ, 33 কে আলহামদুলিল্লাহ। এটাই বললাম যে আপনি বুঝতে চাইলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ, বোঝার জন্য আপনাকে মনোযোগ দিতে হবে। আচ্ছা দেখেন তো, এটা উইমেন আর দ্য পিলার অফ সোসাইটি, এটা এটা বুঝতে বলেন, এই বাক্যটা বুঝতে অসুবিধা হয়? এই বাক্যটা বুঝতে যদি কোনো বোনের, কোনো মেয়ের অসুবিধা হয়, তাহলে আমি বলবো যে আপনি, আপনারে পিটানো উচিত, তাই না? কত সুন্দর কথা বলছে, উইমেন আর দ্য পিলার অফ সোসাইটি। মেয়েরা হচ্ছে সমাজের ভিত্তি, সমাজের পিলার, তাই না? পার্টিকুলার অফ দ্য সোসাইটিজ উইথ হুইচ উই আর কনসার্ন হিয়ার, বিশেষ করে সেই সমাজে, যেই সমাজে আমরা বাস করি, যেই সমাজের সাথে আমরা কানেক্টেড, অর্থাৎ আমাদের সমাজে, এটা বলা হচ্ছে। এবার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভাইয়া, পার্টিকুলার বলতে কোনো শব্দ, মানে এটা বুঝছেন? পার্টিকুলার অফ দ্য সোসাইটি, বিশেষ করে সেই সমাজে। পার্টিকুলার মানে তো হচ্ছে আপনার এই অ্যাডজেক্টিভ। পার্টিকুলার শব্দটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখানে আসলে অ্যাডজেক্টিভ হবে না, এখানে আসলে হবে অ্যাডভার্ব, সেটা হবে পার্টিকুলারলি। পার্টিকুলারলি শব্দটা হবে পার্টিকুলারলি। তাহলে পার্টিকুলারলি অফ দ্য হুইচ, বিশেষ করে, পার্টিকুলারলি মানে বিশেষ করে, দ্য সোসাইটিজ উইথ হুইচ, সেই সমাজে, যেই সমাজে উই আর কনসার্ন, আমরা বসবাস করি, যেই সমাজে আমরা বসবাস করি, যেই সমাজে আমরা বসবাস করি। ওকে স্যার, ড্রাগ এন্ড মেডিসিনের মধ্যে ডিফারেন্স। আমাদের রাকিব ভাইয়া সুন্দর একটা প্রশ্ন বা বলেছেন। ভাই 34 নম্বরটা কি বুঝতে পেরেছেন? একটু কমেন্টে জানান প্রিয় ভাই বোন আমার। এমন কেউ কি আছেন যে 34 নম্বরটা বুঝতে পেরেছেন? একটু কমেন্টে জানান, একটু কমেন্টে জানান দ্রুত। ক্লিয়ার? এই তো মাশাআল্লাহ, ক্লিয়ার। ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার।
ক্লিয়ার, ওকে ফাইন। এবার দেখেন, I was disappointed that did so bad in the examination. আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, খুবই হতাশ ছিলাম যে আমি পরীক্ষায় খারাপ করেছিলাম। এটা কিন্তু পারার কথা। দেখি এই মিছা কথা যে কে লিখছে। ওকে, সিমারিং হবে, হ্যাঁ সিমারিং হবে। কেটলিতে পানি টকবক করছে মানে সিমারিং হবে, সিমারিং হবে। ওকে ওকে, দেখি এটা কে পারে, কে পারে স্যার? ড্রাগ এবং মেডিসিনের, আচ্ছা রাকিব আহমেদ ফয়সাল ভাই একটা প্রশ্ন করেছেন, ড্রাগ এবং মেডিসিন। আচ্ছা ড্রাগ এবং মেডিসিন, ড্রাগ এবং মেডিসিনের পার্থক্য এটা ডাক্তাররা ভালো বলতে পারবে, তাও আপনি যেহেতু জানতে চেয়েছেন সেটা আমি বলি। ড্রাগ হচ্ছে বিশেষ করে ওষুধ তৈরির কাঁচামালকে বোঝানো হয়, ওষুধ তৈরির কাঁচামালকে বোঝানো হয়। আর এক বা একাধিক ড্রাগ, এক বা একাধিক, এক বা একাধিক একাধিক ড্রাগ মিলে মেডিসিন তৈরি হয়, মেডিসিন তৈরি হয়, হ্যাঁ মেডিসিন তৈরি হয়। আর একটা বড় ওরে শালা, তাহলে ড্রাগ হচ্ছে বিশেষ করে ওষুধ তৈরির যে কাঁচামাল সেটাকে বোঝানো হয়। এটা একটা রাসায়নিক পদার্থ, আচ্ছা, অথবা প্রকৃতিগতভাবে পাওয়া যায়। আর এইটাকে, এই কাঁচা ড্রাগটা সরাসরি অনেক সময় সেবন করা যায় না, আর মেডিসিন সরাসরি সেবন করা যায়, নিরাপদ। কিন্তু ড্রাগ নিরাপদ না। কেন? কারণ ড্রাগটাকে নির্দিষ্ট মাত্রায় আপনার হচ্ছে যেটাকে আমরা ডোজ বলি, মিক্স আপ করে দেন হচ্ছে ওষুধ বানানো হয়। এটা এক বা একাধিক ড্রাগ একসাথে করে মেডিসিন বা ওষুধ তৈরি করা, যেটা আমরা সরাসরি সেবন করতে পারি। আর ড্রাগ সবসময় সরাসরি সেবন করা যায়, কিছু ক্ষেত্রে অনেক সময় সেবন করা যায়, যেমন প্যারাসিটামল ড্রাগের অন্তর্ভুক্ত। প্যারাসিটামল আমরা সরাসরি খেতে পারি, কিন্তু বেশিরভাগ ড্রাগ সরাসরি আমরা খেতে পারি না, এটা ক্ষতিকর হতে পারে। ড্রাগকে রোগ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় আপনার যখন মিক্স আপ করে মেডিসিন তৈরি করা হয়, এবং মেডিসিন বা ওষুধ হচ্ছে সরাসরি খাওয়া যায় বা সেবন করা যায়, ড্রাগ সাধারণত সরাসরি খাওয়া যায় না। আর সাধারণত ড্রাগ বলা হয় ওষুধ তৈরির যে কাঁচামাল সেটাকে। এই আর কি, এটা ডাক্তাররা আরো ভালো বলতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন, এটা দেখি কে পারে সবার আগে, দেখি কে পারে, কে পারে সবার আগে, এটা দেখি কে পারে সবার আগে, সবার আগে দেখি এটা কে পারে সবার আগে, দেখি এটা কে পারে সবার আগে। ওকে, এখানে আসলে বুঝে গেছেন, ডিড ব্যাড হবে না, ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে আসলে হবে ব্যাডলি, অর্থাৎ আমি হতাশ ছিলাম, ডিড ব্যাডলি ইন দ্য এক্সামিনেশন, যে পরীক্ষায় খারাপ করার জন্য আমি কি ছিলাম? হতাশ ছিলাম। ক্লিয়ার? পরেরটা দেখি কে পারে। It is extremely important for an engineer to know the use of computer. তাই না? একজন ইঞ্জিনিয়ারের জন্য কম্পিউটার জানাটা গুরুত্বপূর্ণ। কষ্ট হয়েছে বুঝতে? আচ্ছা, এক্সট্রিম ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ, এরকম বুঝাইছে আর কি। আচ্ছা, ক্লিনিক্যাল ট্রেইলার ফর ড্রাগ মেডিসিন হয় মেবি, ওকে, হ্যাঁ হইতে পারে। আচ্ছা, যাই হোক, যেখানটাতে আমরা ছিলাম এইখানে ঝামেলাটা কি বলেন দেখি। দেখেন, খুবই চমৎকার একটা বাক্য, খেয়াল করেন। অ্যাডভার্বের কিন্তু কিছু গুণ আছে, আপনারা কি সবাই জানেন এটা? হ্যাঁ, মনে রাখবেন, অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব সে নিজেকে মডিফাই করতে পারে, এন্ড অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আমরা যদি সহজ করে বলি, নাউন প্রনাউন ছাড়া পৃথিবীর সবাইকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এটা হচ্ছে সহজ কথা বা এক কথায় বললে, কিন্তু মূলত অ্যাডভার্ব মডিফাই করে কাকে? ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে, অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ওকে, সেখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে ইম্পর্টেন্ট শব্দটা আছে। ইম্পর্টেন্ট শব্দটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে এখানে এক্সট্রিম হবে না, কি হবে বলেন? অ্যাডভার্ব হবে। আর অ্যাডভার্ব হইতে হলে একটা কি লাগে? সাধারণত এলওয়াই লাগে। তাহলে বাক্যটা হবে মূলত, ভুল হচ্ছে এটা, বাক্যটা হবে ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট।
এটা মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ, চরমভাবে গুরুত্বপূর্ণ। বলেন আমরা কি বলি এটা চরম গুরুত্বপূর্ণ, এটা মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ বা চরমভাবে গুরুত্বপূর্ণ? মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ অথবা চরমভাবে কি প্রিয় হবে আমার গুরুত্বপূর্ণ। এই জন্য এটা হয়ে যাবে ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ইট ইজ এক্সট্রিমলি কি প্রিয় হবে আমার ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সেইভাবে আসলে প্রশ্নগুলো বানায়, এভাবে কি প্রশ্নগুলো কি প্রিয় হবে আমার বানায়। ওকে ক্লিয়ার। আচ্ছা তারপরে দেখেন দ্য পারপাস অফ দ্য ইউনাইটেড নেশন board speaking it is to maintain peace and security and to encourage respect for human rights, and this is a really amazing. ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ, তাই না? আচ্ছা তাহলে জাতিসংঘের উদ্দেশ্য, দা পারপাস অফ ইউনাইটেড নেশন মানে জাতিসংঘের উদ্দেশ্য বোর্ড স্পিকিং মানে ব্যাপকভাবে বলতে গেলে। খেয়াল করেন আপনি এখানে বললেন স্পিকিং, কিন্তু আপনি এখানে বললেন বোর্ড স্পিকিং। বোর্ড স্পিকিং বলতে কোনো বাক্য হয় না। আমরা এখানে বোঝানো হচ্ছে যে ব্যাপকভাবে বলতে গেলে আরো বিস্তারিত বলা হচ্ছে নিচে, যে এটা শান্তি, নিরাপত্তা এবং টু এনকারেজ রেসপেক্ট, মানুষের প্রতি শ্রদ্ধা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বাড়ানো বা শ্রদ্ধাকে উৎসাহ দেওয়া, এই সবগুলো হচ্ছে এসের কাজ, ইউনাইটেড নেশনের কাজ। তাহলে দ্য পারপাস অফ ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনের উদ্দেশ্য ব্যাপকভাবে বলতে গেলে এরকম বোঝানো হচ্ছে, ব্যাপকভাবে বলতে গেলে এইগুলা। এখন ব্যাপকভাবে দেখেন বোর্ড মানে হচ্ছে ব্যাপক, বোর্ড মানে ব্যাপক। আপনি কি বলবেন যে ব্যাপক বলতে গেলে? না, আমরা বলি ব্যাপকভাবে বলতে গেলে, ব্যাপকভাবে বলতে গেলে। আর ভাবে মানেই কিন্তু অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব মানে অ্যালয়। সো এখানে হবে একটা অ্যালয় হবে। তাহলে দ্য পারপাস অফ ইউনাইটেড নেশন ব্রডলি স্পিকিং, ইউনাইটেড নেশনের উদ্দেশ্য ব্যাপকভাবে বলতে গেলে ইজ টু মেইনটেইন পিস এন্ড সিকিউরিটি, পিস এন্ড সিকিউরিটি নিশ্চিত করা বা শান্তি এবং নিরাপত্তা, টু এনকারেজ রেসপেক্ট ফর হিউম্যান রাইট, মানবাধিকারের প্রতি কি বলে এটাকে বাড়ানো। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, গুড। উর্মি বিশ্বাস, আপনি কোথায় বেশি প্রশ্ন করেছেন? আপনি লজিক্যাল, আপনি কোনো বেশি প্রশ্ন করেননি, এটুকু আপনার অধিকার। আচ্ছা মডিফাই মানে হচ্ছে ভাইয়া, আমি যদি সহজ করে বলি আর কি, বাংলায় যদি বলি যে স্যার বাংলায় বলেন, মডিফাই মানে প্রভাবিত করা, প্রভাবিত করা। মডিফাই মানে প্রভাবিত করা। যেমন আমি ধরলাম ছেলেটি ভালো, ছেলেটি ভালো, সরি ছেলেটি না মেয়েটি। দেখেন প্রভাবিত জিনিসটা কি, দেখেন আমি বললাম মেয়েটি সুন্দরী, সুন্দরী, হ্যাঁ এ বন্ধু দেখ দেখ মেয়েটা সুন্দরী, আপনি নাও তাকাইতে পারেন, বুঝছেন না? কোনো একটা ছেলেকে যদি বলা হয় দোস্ত দেখ মেয়েটা সুন্দরী, ছেলেটা নাও তাকাইতে পারে, কারণ সুন্দরী মেয়ে দুনিয়াতে অভাব নাই। কিন্তু এবার দেখেন দ্য গার্ল ইজ বিউটিফুল, দ্য গার্ল ইজ বিইউটিফুল। ওকে, আমি যদি এখন একটা মডিফায়ার ব্যবহার করি অথবা অ্যাডভার্ব ব্যবহার করি, তাইলে দেখবেন অবস্থা খারাপ। দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। আমি যদি বলি দেখ দেখ দোস্ত মেয়েটা খুবই সুন্দরী অথবা আগুন সুন্দরী, তখন কিন্তু আমার বন্ধু কি করবে? গাটটা বাঁকা করে তাকাবে, বুঝছেন না ভাইয়া? শুধু সুন্দরী বললে কেউ তাকাবে না, সুন্দর মেয়ে তো হবে। যখন বলবে দোস্ত দোস্ত দেখ মেয়েটা আগুন আগুন আগুন, দোস্ত 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 আগুন যায় আগুন যায়, দোস্ত দোস্ত আগুন যায়, তখন গাটটা বাঁকা করে তাকাবে, বুঝছেন না ভাইয়া? এটার কারণ কি? ওই যে ওইটাই, এই হচ্ছে ব্যাপার। কথা বুঝছেন ভাই বোন? বোন গো, কথা কি বোঝা গেছে? হুম, তাহলে এই যে এই ভেরিফাইটা হচ্ছে বা মডিফায়ার, এটা প্রভাবিত করতেছে, প্রভাবিত করতেছে। যে প্রভাবিত করে তাকে বলা হয় মডিফায়ার। আমি বললাম ছেলেটা ভালো, নর্মাল কথা। আমি যদি বলি দ্য বয় ইজ ভেরি গুড, প্রভাবিত হয়ে গেল, বুঝছেন না? এরকম আর কি, এরকম আর কি। ঠিক আছে, ওকে, কথা কি বোঝা গেছে ভাই আমার? কথা কি বোঝা গেছে? হুম, বোন আমার কথা কি বোঝা গেছে? একটু কমেন্টে জানান এবার কি বোঝা গেছে যে মডিফায়ার কি জিনিস।
ভাই বোন। আচ্ছা, পরেরটা দেখি কে পারে। পরেরটা দেখি কে পারে। আল্লাহ সাহায্য করেন। ওরে আল্লাহ, এসি লাগাইলেও সমস্যা, না লাগাইলেও সমস্যা। লাগাইলে হচ্ছে ঠান্ডা লেগে যায়, না লাগাইলে গরম লাগে। দেশটার মধ্যে পুরো আউলা। আচ্ছা, adjective is a modifying word, noun is a naming word, and thank you so much. Adverb কি same is a it's a modifying word, you know. আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার দেখি এটা কে পারে, একটু চেষ্টা করেন। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে 10-11 সালে, 15-16 সালে। একই প্রশ্ন দুইবার, একই প্রশ্ন দুইবার। ও, একটা ভাই একজন প্রশ্ন করছিলেন, এটা কি বোর্ডলি স্পিকিং। এখানে স্পিকিংটা কি স্যার? ও, বোর্ডলি স্পিকিং দেখেন ভাইয়া, এখানে BOARDLY, বোর্ডলি স্পিকিং, স্পিকিং। এখানে স্পিকিং শব্দটা হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে হয়েছে। দেখেন, স্পিক থেকে স্পিকিং ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে হয়েছে। তো এখানে মূলত স্পিকিং শব্দটা এটা হচ্ছে একটা পার্টিসিপল এবং এখানে কাজ করতেছে এটা অ্যাডভার্ব হিসেবে অ্যাডভার্ব হিসেবে। বোর্ডলি স্পিক মানে ব্যাপকভাবে বলতে গেলে। তো এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, অর্থাৎ এই স্পিকিং শব্দটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। আর অ্যাডভার্বকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র কে? অ্যাডভার্ব। এই জন্য বোর্ড হবে না, বোর্ডলি হবে। অর্থাৎ আমরা একটু আগে বলেছি, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। তো যেহেতু স্পিকিং শব্দটা অ্যাডভার্ব, এটাকে মডিফাই করতে আরেকটা অ্যাডভার্ব লাগবে। এই জন্য এখানে বোর্ড হবে না, বোর্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কি লাগবে? বোর্ডলি লাগবে। আচ্ছা, ordinary a tornado breaks up suddenly and dissipate less than 4 hours after it has formed. কি চমৎকার কথা, দেখছেন? ordinary a tornado, সাধারণ ভাবে একটা টর্নেডো ব্রেকআপ সাডেনলি, ব্রেকআপ মানে ঘটে, হ্যাঁ, বা তৈরি হয়, হঠাৎ করে তৈরি হয়। এবং ডিসিপেট, খুব খেয়াল করেন, ডিসিপেট মানে আবার অদৃশ্য হয়ে যায়, আবার উদাও হয়ে যায়। লেস দেন 4 আওয়ার আফটার ইট হ্যাজ ফর্মেড মানে গঠন হওয়ার 4 ঘন্টার মধ্যে। আফটার ইট হ্যাজ ফর্মেড মানে এটা গঠন হওয়ার পরে। কম, লেস দেন 4 আওয়ার, 4 ঘন্টারও কম সময়ের মধ্যে ডিসিপেট, আবার উদাও হয়ে যায়, টর্নেডো কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তো এটা এখানে কি অর্ডিনারি হবে? অর্ডিনারি শব্দটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, বাক্যের শুরুতে এভাবে অ্যাডজেক্টিভ হয় না, বাক্যের শুরুতে সাধারণত এভাবে অ্যাডভার্ব বসানো যায়। অর্থাৎ অর্ডিনারি না, আমরা সাধারণত বলি অর্ডিনারিলি, LY হবে এখানে, অর্ডিনারিলি, অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে। এটার অর্থ হচ্ছে ভাইয়া সাধারণভাবে বলতে গেলে। এই হচ্ছে অর্ডিনারিলি শব্দের অর্থ, সাধারণভাবে বলতে গেলে। ক্লিয়ার? সাধারণভাবে বলতে গেলে। অর্ডিনারি হয় না, বাক্যের শুরুতে সাধারণত অর্ডিনারিলি শব্দটা ব্যবহৃত হয়। এই হচ্ছে ব্যাপার। Approximate 75% of the Earth's surface is covered by ocean. This is really amazing question as well. দেখি এটা কে পারে। সবাই চেষ্টা করেন, দেখি কে পারে। সবাই চেষ্টা করেন, দেখি এটা কে পারে।
পারবেন এটা? চমৎকার একটা বাক্য দেখেন, অ্যাপ্রক্সিমেট 75%। অ্যাপ্রক্সিমেট মানে এখানে বোঝানো হচ্ছে প্রায় 75%। প্রায় মানে অ্যাপ্রক্সিমেট না, প্রায় মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা ক্লিয়ার, গুড। অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে প্রায়, অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে যথাযথ। অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে যথাযথ। আর এই ধরনের কথাগুলো কখনোই অ্যাপ্রক্সিমেট দিয়ে বলা যায় না, খুব খেয়াল করেন। যদি আপনি অ্যাপ্রক্সিমেট বলেন তাহলে কি ভুল হবে? অ্যাপ্রক্সিমেট শব্দের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটার মানে হচ্ছে একদম ঠিক, একদম ঠিক অথবা যথাযথ, যথাযথ। আচ্ছা, 75% অফ দ্য আর্থ সারফেস ইজ কভার্ড বাই ওয়াটার। আপনি কি এটা বলতে পারবেন? এটা কি হয় কোনোদিনও সম্ভব? একদম কড়ায় গন্ডায়, একদম যথাযথ, একদম ঠিক 75% পৃথিবীর জায়গা পানিতে ডুবে আছে। এটা কি বলতে পারবে পৃথিবীর কেউ? এটা কি সম্ভব? আপনি বলতে পারেন যে কাছাকাছি, প্রায়, এরকম বলা যায়। তাহলে অ্যাপ্রক্সিমেটলি শব্দের অর্থ হচ্ছে প্রায় অথবা কাছাকাছি। তাহলে প্রায় 70%-এর কাছাকাছি অথবা প্রায় 70% পৃথিবীর উপরিভাগ পানি দ্বারা আবৃত। এই হচ্ছে ব্যাপার। কারণ এই ধরনের কথাগুলো তো আপনি অ্যাপ্রক্সিমেট দিয়ে বলতে পারেন না, একদম 100% সঠিক কেউ বলতে পারবে না পৃথিবীর, এটা সম্ভব না, অসম্ভব। এই হচ্ছে ব্যাপার আর কি। এখানে ব্যাখ্যা টেখ্যা দেওয়া আছে। অ্যাপ্রক্সিমেট শব্দের অর্থ এই যে আনুমানিক অথবা প্রায়। কিন্তু এখানে আমরা কবার পানে, আচ্ছা, ডট 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 ডট, এই যে অ্যাপ্রক্সিমেটলি হবে পৃথিবীর আনুমানিক, এই যে আনুমানিক, হ্যাঁ আনুমানিক, আনুমানিক 75% অংশ পানি দ্বারা আচ্ছাদিত। পৃথিবীর আনুমানিক 75% অংশ পানি দ্বারা আচ্ছাদিত। আর অ্যাপ্রক্সিমেট শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনি যদি বলেন দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট ফিগার, এটা হচ্ছে একটা এক্সাক্ট ফিগার, এটা ঠিক আছে। আর অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাপ্রক্সিমেটলি 50% অথবা 50 স্টুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। আনুমানিক 50 জন স্টুডেন্ট ক্লাসে উপস্থিত ছিল। মানে 50 জন কিনা আপনি শিওর না, 50 জনের কাছাকাছি, হয়তো 48 জন অথবা 52 জন, এরকম বোঝায় আর কি, 50 জনের কাছাকাছি। আশা করি বুঝতে পেরেছেন। এইটাও দেখেন চমৎকার একটা প্রশ্ন, এবং চমৎকার মানে 40 নম্বর প্রশ্নটা আজকের ক্লাসের অনেক চমৎকার একটা প্রশ্ন, দেখে এটাকে পারে। এটা দেখে পারে। দেখেন এই বাক্যটা, এখানে একটা মজার জিনিস শেখার আছে। অলরেডি আমরা এটা আপনাদেরকে শিখিয়েছি, সেটা কি? দ্য সেকেন্ড প্ল্যানেট ফ্রম দ্য সান। এই যে 2 কমার মাঝখানে এখানে একটা কমা আছে, এখানে একটা কমা আছে। তো 2 কমা দ্বারা আবৃত্ত করলে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অথবা এটা আরেকটা নাম হচ্ছে প্রিয় আমার অ্যাপোজিটিভ ফ্রেজ, মনে আছে? অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজ অর্থাৎ কোন একটা নাউন সম্পর্কে, ভেনাস হচ্ছে একটা প্ল্যানেটের নাম, উপগ্রহের নাম। আচ্ছা, তো এই যে ভেনাস, ভেনাস, তো
এই ভেনাস নাউনটা সম্পর্কে একটা বাড়তি তথ্য দেওয়া হচ্ছে। এটা সূর্য থেকে দ্বিতীয় উপগ্রহ। ভেনাসটা হচ্ছে সূর্য থেকে দ্বিতীয় উপগ্রহ। ভেনাসটা হচ্ছে সূর্যর কাছাকাছি থেকে দ্বিতীয় উপগ্রহ। এটা হচ্ছে ধরেন সূর্য, এই সূর্যের কাছাকাছি ধরেন এই 1 নাম্বার, ধরেন এইখানে একটা গ্রহ আছে, এইখানে ধরেন আরেকটা গ্রহ আছে, এইখানে ধরেন আরেকটা আছে, এরকম আছে না? এই যে এই যে সূর্যের সার্কেল, সূর্যের সার্কেল সূর্যকে কেন্দ্র করে ঘুরে। হ্যাঁ, তাহলে সূর্য থেকে দ্বিতীয় উপগ্রহ হচ্ছে ভেনাস, এটাই বলা হচ্ছে আর কি। তাই ভেনাস সম্পর্কে একটা বাড়তি তথ্য দিচ্ছে। বাড়তি তথ্য দিলেই সেটাকে বলা হয়, কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দিলে সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো সূর্য থেকে হচ্ছে সূর্য মামা, সূর্য মামা, এই সূর্য থেকে দ্বিতীয় উপগ্রহ হচ্ছে ভেনাস মামা। ওকে, আচ্ছা, এবার এখানে কি বলা হচ্ছে? ইজ এক্স্যাক্টলি অলমোস্ট দ্য সেম সাইজ অ্যাজ দ্য আর্থ। এটার সাইজটা হচ্ছে প্রায় পৃথিবীর সমান সমান। এবার খেয়াল করে দেখেন, কোনো একটা গ্রহের সাইজ মানে হচ্ছে আপনার একদম এক্স্যাক্ট বলা মুশকিল, একদম কাটায় কাটায় একদম কড়াই ঘন্টায় ইঞ্চিতে ইঞ্চিতে বলা মুশকিল। হ্যাঁ, আর তাছাড়া ধরেন এমন না যে একটা গ্রহ আরেকটা গ্রহের উপরে রাইখা আমরা মেপে দেখলাম যে এটা সমান না বড় না ছোট। তো এটা আসলে আপনি এক্স্যাক্টলি বলতে পারবেন না। এখানে এক্স্যাক্টলি শব্দটা বলা যায় না, এক্স্যাক্টলি অলমোস্ট বলা যায় না। আপনি এক্স্যাক্টলি শব্দটা কেটে দিয়ে শুধু অলমোস্ট বললেই হবে। অলমোস্ট মানে প্রায় বা কাছাকাছি, প্রায় বা কাছাকাছি, প্রায় বা কাছাকাছি। তো বলা হচ্ছে সূর্য থেকে দ্বিতীয় উপগ্রহ ভেনাস প্রায় দ্য সেম সাইজ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর প্রায় সমান সমান আকারের, পৃথিবীর প্রায় সমান সমান আকারের, এটাই বলা হচ্ছে প্রায়। অর্থাৎ এখানে প্রায় বা কাছাকাছি হবে, এক্স্যাক্টলি বলার কোনো সুযোগ নাই, অর্থাৎ এই শব্দটাই হবে না। বুঝছেন তো? কারণ এটা তো পৃথিবীর কেউ বলতে পারবে, এটা এটা তো বলা মুশকিল, একেবারেই 100% সমান সমান এটা বলা মুশকিল, এটা বলা মুশকিল। ক্লিয়ার কি ভাই বোন? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? ক্লিয়ার ভাই বোন আমার? স্যার জান নাই? নিয়ে আসেন, আমার ক্লাস শেষ তো, লাগাই ফেলবো। হ্যাঁ, কোনটা শেষ হয় না? শেষ হওয়া লাগবে না, ফোম লাগাইতে হবে তো, খালায় পরিষ্কার করবে কেমনি আবার, এগুলো তো টানতে হবে নেই। জানো নিয়ে আসে কারাই কে? আমার কথা হয়েছে আমার সাথে, এখন কি আসবে? কখন আসবে? লাইভ লোকেশন? আচ্ছা আচ্ছা, যাও নিয়ে আসো। হুম, এটা কি ওই লোকটা? আচ্ছা যাও নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, ক্লাস শেষ তো, লাগাই ফেলি, কথা বলছো না? কারণ রাইতে দুধ না হয় না, ঘুমাইতে দেরি হয়ে যায়। ক্লাস শেষ প্রায়, নিয়ে আসো তাড়াতাড়ি, যাও। ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার পরের প্রশ্নটা দেখি, আরো আরো ভালো লাগবে। এখানেও এটা অলমোস্ট হবে না, এই অলমোস্ট হবে, কারণ অলমোস্ট মানে হচ্ছে প্রায়, আর এক্স্যাক্টলি মানে হচ্ছে একদম ঠিক। এটা তো বলা মুশকিল যে একদম ঠিক কিনা, এরকম বলা যায় না। আচ্ছা, চার্লোট প্লেইজ টেনিস ভেরি ব্যাড। চমৎকার বাক্য, এটা আমরা অলরেডি পড়াই ফেলছি আলহামদুলিল্লাহ। প্লেইজ মানে হচ্ছে ভার্ব, আর ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্বের সাথে অ্যাডজেক্টিভের কোনো সম্পর্ক নাই, এটা ব্যাড হবে না, শব্দটা হবে ব্যাডলি। হুম ব্যাডলি। আর যদি বলতো গুড, এখানে যদি পরীক্ষায় গুড থাকতো তাহলে আমরা গুডটা কেটে দিয়ে আমরা এখানে ওয়েল দিতাম, ঠিক আছে? তাহলে চার্লোস ভালো খেলে মানে ওয়েল, আর চার্লোস খারাপ খেলে মানে ব্যাডলি। সহজ না বলেন? বলেন সহজ না কঠিন? পারবো ইনশাল্লাহ ভাই বোন? জি স্যার, পারবো ইনশাল্লাহ। গুড। আচ্ছা, আচ্ছা, এটা দেখি কে পারে। আচ্ছা, দ্য বেল সিগনালিং দ্য এন্ড অফ দ্য ফার্স্ট পিরিয়ড র্যাং লাউড ইন্টারাপ্টিং দ্য প্রফেসরস ক্লোজিং কমেন্ট। বাক্যটার অর্থটা খুবই চমৎকার। বলতেছে দ্য বেল সিগনালিং,
ওকে, দ্য এন্ড অফ দ্য ফার্স্ট পিরিয়ড, প্রথম পিরিয়ডের শেষে বেলটা বেজেছিল জোরে। এই যে প্রথম পিরিয়ড শেষ হওয়ার সংকেত, দেখেন দ্য এন্ড অফ ফার্স্ট পিরিয়ড, প্রথম পিরিয়ড যে শেষ হয়েছে, শেষ হওয়ার হ্যাঁ এই যে সংকেত, সিগন্যালিং, বেল সিগন্যালিং। কি করছে সংকেতটা, সংকেত দেওয়ার যে ঘন্টাটা, এই যে বেলটা, যে ঘন্টাটা হ্যাঁ এটা কি করেছিল, জোরে বাজলো, জোরে বাজলো। এবং এই জোরে বাজার কারণে ধরেন, খুব খেয়াল করেন, একটা ঘন্টা আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় তো ঘন্টা দেওয়া হয়, কথার কথা ধরেন 1 ঘন্টা পরে একটা ঘন্টা দিল, টিং টিং টিং। যখন ঘন্টা দিচ্ছিল তখন প্রফেসর পড়াচ্ছিলেন, তো পড়ানো ওই ঘন্টার শব্দের কারণে প্রফেসরের পড়ায় একটা কি হয়েছে, বাধা সৃষ্টি হয়েছে। ইন্টারাপ্টিং মানে বাধা সৃষ্টি হওয়া, প্রফেসর ক্লোজিং কমেন্ট, ক্লোজিং মানে শেষ যে মন্তব্য, প্রফেসরের যে শেষ মন্তব্য, ক্লাসের শেষের দিকের যে কথাগুলো, সেই কথাগুলোতে বাধা সৃষ্টি হলো। এই যে যা অধ্যাপকের শেষ মন্তব্যকে বাধা দিল। হ্যাঁ, বাক্যটা সুন্দর না? তাহলে প্রথম পিরিয়ড শেষ হওয়ার যে সংকেত, সংকেত দেওয়ার যে ঘন্টাটি জোরে বাজলো, সেটি অধ্যাপকের শেষ মন্তব্যকে বাধা দিল। যাই হোক, প্রশ্ন হচ্ছে এখানে ভুলটা কোথায় সেটা বের করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন স্পষ্টভাবে একটা র্যাঙ্ক ভার্ব দেওয়া আছে, আর এখানে লাউড শব্দটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। লাউড মানে জোরে বা উচ্চ স্বরে, এটা অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে এখানে ভার্বের সাথে অ্যাডজেক্টিভ হবে না, শব্দটা হবে অ্যাডভার্ব। লাউডলি মানে জোরে জোরে। এই যে অনেকে তো পারছে, আলহামদুলিল্লাহ। কি রে ভাই, সবাই তো পারে? হাই হাই, সুবহানাল্লাহ, আপনারা তো অনেক স্মার্ট। কেমনে কি? হাই হাই, এই যে সোলামান বা এটা কি সুমাইয়া রাজ উত্তর সঠিক হয়েছে, রাকিব ইসলাম ফয়সাল ভাই উত্তর সঠিক হয়েছে, জোনাকি পোকার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, রাশেদ রায়হান ভাই উত্তর সঠিক হয়েছে, মোস্তাফিজুর রহমান, স্বপ্নীল, ও সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে পারার তৌফিক দান করেছেন। দেখেন সব ভাই বোনদের উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের সব ভাই বোনদের উত্তর কি হয়েছে, সঠিক হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, যাই হোক, আনসার হবে লাউড হবে না, শব্দটা হবে লাউডলি। লাউডলি, রাং লাউডলি মানে বেলটা জোরে জোরে বাজলো, জোরে জোরে বাজলো। আচ্ছা, এটা দেখে কি পারে, টু বিকাম সাইকোলজি ম্যাচিউর ওয়ান হ্যাজ টু ডেভেলপ অ্যান ইন্ডিভিজুয়াল ওয়ে অফ লাইফ ডিস্টিংগুইশ ফ্রম আ মেয়ার আইডেন্টিফিকেশন উইথ কালেক্টিভ স্ট্যান্ডার্ড, এন্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। বলতেছে টু বিকম হতে, সাইকোলজি ম্যাচিউর, ম্যাচিউর শব্দটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের আগে কি আপনি এই সাইকোলজি দিতে পারবেন? এক্স্যাক্টলি, বুঝে ফেলছেন না? আচ্ছা, তাহলে এটা অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব দিতে হয়, আর অ্যাডভার্ব দিতে হলে একটা এলওয়াই লাগে। সাইকোলজিক্যালি হবে, শব্দটা হবে সাইকোলজিক্যালি, 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 সাইকোলজি কি প্রিয় আমার, কেলি, সাইকোলজিক্যালি, অর্থাৎ সাইকোলজিক্যালি মানসিকভাবে পরিপক্ক হইতে হলে ওয়ান হ্যাজ টু ডেভেলপ ইন্ডিভিজুয়াল ওয়ে অফ লাইফ ডিস্টিংগুইশ, অর্থাৎ আপনি একটা মানুষ মানসিকভাবে সে বড় হয়েছে কিনা, খালি দেখতে বড় হলেই হবে না, মানসিকভাবে সত্যিকার অর্থে সে বড় হয়েছে কিনা সেটা আপনি বুঝবেন কি করে, যখন দেখবেন তার নিজস্ব একটা ব্যক্তিসত্তা তৈরি হয়েছে, তার জীবন ধারণের, হ্যাঁ, টু ডেভেলপ ইন্ডিভিজুয়াল ওয়ে অফ লাইফ ডিস্টিংগুইশ ফ্রম এ মেয়ার আইডেন্টিফিকেশন উইথ কালেকটিভ, অর্থাৎ সবার থেকে আলাদা একটা ব্যক্তিসত্তা যখন তার মধ্যে তৈরি হবে, কোনো মানুষের মধ্যে তৈরি হবে, তখনই বুঝবেন সে পরিপক্ক হয়েছে, সে কি বলবো আমরা বাংলা যদি বলি বালাই হয়েছে, অথবা সে মেচিউর হয়েছে। তাহলে মেচিউর হইতে হলে অন্য সবার থেকে আপনাকে আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হইতে হবে, অর্থাৎ আপনার নিজস্ব একটা ব্যক্তিসত্তা থাকতে হবে। বুঝতে পেরেছেন তো? শিশুদের মতো না, শিশুদের নিজস্ব কোনো ব্যক্তিসত্তা নাই, অন্য মানুষ যেটা বলে সেটাই সে করে, সেটাই সে বুঝে। কিন্তু যারা মেচিউর, অন্যের কথা শুনে, কিন্তু অন্যের মতো যে 100% করতে হবে এটা জরুরি না, যেটা ভালো সেটা গ্রহণ করে, যেটা খারাপ সেটাকে রিজেক্ট করে। আর শিশুরা যেটা হয়, ভালোটাও গ্রহণ করে, খারাপটাও গ্রহণ করে, অনেকটা ডাস্টবিনের মতো, যাই দেয় সে সেটাকে অ্যাবজর্ব করে। আর যারা ম্যাচিউর, তারা ভালোটা গ্রহণ করে, খারাপটাকে বাধা দেয় না, নো নো নো, ভালো আসলে ইয়েস ইয়েস, খারাপ আসলে নো নো। তো ইয়েস নো বলার ক্ষমতা যাদের আছে তারাই হচ্ছে ম্যাচিউর, এটাই বলা হচ্ছে। বোঝা গেছে? এই তো, জি স্যার, বোঝা গেছে। এই সবাই তো পারে, উর্মি বিশ্বাস উত্তর সঠিক হয়েছে, স্বপ্নিল থ্যাংক ইউ সো মাচ, সবার উত্তর সঠিক হয়েছে। আপনারা ভালোই পারেন, বুঝলাম না কেমনে পারেন, হ্যাঁ কেমনে পারেন, কেমনে সম্ভব? হ্যাঁ, এত কঠিন প্রশ্ন আপনারা পারেন, আলহামদুলিল্লাহ, আমি তো অবাক হয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, okay, fine. Even a professor psychology may have a difficult talking calm and logically about his own problem, and this is কি বলবো, বিউটিফুল কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। এবার বলেন কি হবে, কোথায় ঝামেলাটা হচ্ছে? বলেন। ইভেন এ প্রফেসর
সাইকোলজি মে হ্যাভ ডিফিকাল্টি, প্রফেসরের সাইকোলজির ডিফিকাল্টি থাকতে পারে টকিং কাম অ্যান্ড লজিক্যালি অ্যাবাউট হিজ ওন প্রবলেম। কথা বুঝছেন বিষয়টা? আপনি বুঝতেছেন এই বাক্যটা কি চমৎকার আর কত গুরুত্বপূর্ণ এবং এই বাক্যের ওজন কত বেশি। আমি যদি সহজ করে বলি যে ধরেন একজন ডাক্তারও যদি অন্য একজন ডাক্তারের কাছে যায়, খুব খেয়াল করেন, ধরেন একজন ডাক্তার অন্য আরেকজনের ডাক্তারের কাছে গেছে, তখন তার নিজের সমস্যাগুলো সে বলার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে। বুঝছেন তো? একজন ডাক্তার আরেকজন ডাক্তারকে, মানে এটা বোঝানো হচ্ছে একজন ডাক্তার হলেও সে যখন তার নিজের সমস্যাগুলো অন্যের কাছে তুলে ধরবে তখন তখন একজন ডাক্তারের ক্ষেত্রে এটা সমস্যা হইতে পারে। একজন ডাক্তারের ক্ষেত্রে কি হইতে পারে? সমস্যা হইতে পারে, অথবা সে তার সমস্যাগুলো বা নিজের প্রবলেমগুলো, ওন প্রবলেম আছে মনে, এই যে ওন প্রবলেম, নিজের সমস্যাগুলো হয়তো শান্তভাবে এবং লজিক্যালি উপস্থাপন করার ক্ষেত্রে ডিফিকাল্ট হইতে পারে। বুঝছেন তো? নিজের সমস্যা অথবা অন্যের সমস্যা সমাধান করার জন্য সবাই পারদর্শী, কিন্তু নিজের সমস্যাটা আর ব্যাপারে আপনি যখন অন্যের কাছে বলবেন বা অন্য ডাক্তারের কাছে যাবেন, তখন আপনার সমস্যাটা আপনি শান্তভাবে এবং লজিক্যালি উপস্থাপন করাটা কঠিন হয়ে যেতে পারে। একজন প্রফেসরের ক্ষেত্রেও কঠিন হইতে পারে। বুঝতে পারেন? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, প্রশ্ন হচ্ছে এন্ডের আগে পরে মিল রাখতে হয়। আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট এখানে এন্ডের পরে একটা অ্যাডভার্ব আছে, তাহলে এন্ডের আগের শব্দটা এইখানে অ্যাডভার্ব হওয়ার কথা। এইটা অ্যাডজেক্টিভ অবস্থায় আছে। কাম মানে হচ্ছে শান্ত, এটা হবে না, হবে শান্ত ভাবে, তাহলে এখানে একটা এলওয়াই যুক্ত হবে। লজিক্যালি মানে হচ্ছে যুক্তিযুক্ত ভাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে টকিং কামলি অ্যান্ড লজিক্যালি, এখানে একটা এলওয়াই হবে, কামলি অ্যান্ড লজিক্যালি, তাহলে এই দুইটা মিল থাকবে। বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার আর কি। বোঝা গেছে? এই অনেকেই পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সবার উত্তর ঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা পেরেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা পারেন নাই, হ্যাঁ, আবার চেষ্টা করলে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন। তো না পারার কোনো কারণ নাই, না পারার কোনো কারণ কি নাই। ওকে, না পারার কোনো কারণ নাই, না পারার কোনো কারণ নাই, না পারার কোনো কারণ নাই। ওকে, এমনকি একজন মনোবিজ্ঞানের, হ্যাঁ, এমনকি একজন মনোবিজ্ঞানের অধ্যাপকও, খেয়াল করছেন কি চমৎকার বাক্য, এমনকি একজন মনোবিজ্ঞানের অধ্যাপকও নিজের সমস্যাগুলো নিয়ে শান্তভাবে এবং যৌক্তিকভাবে কথা বলতে অসুবিধা বোধ করতে পারে। বাস্তবতা। ইভেন এ প্রফেসর অফ সাইকোলজি, কি একটা ওয়ার্ড মিসিং ছিল। এখানে একটা ওয়ার্ড মানে অফটা মিসিং ছিল। তাহলে ইভেন এ প্রফেসর অফ সাইকোলজি, একজন সাইকোলজির প্রফেসরও অথবা একজন মনোবিজ্ঞানের অধ্যাপকও মে হ্যাভ ডিফিকাল্টি, সমস্যা হতে পারে বা সমস্যায় পড়তে পারেন, টকিং কামলি অ্যান্ড লজিক্যালি অ্যাবাউট হিজ ওন প্রবলেম। অর্থাৎ এমনকি একজন মনোবিজ্ঞানের অধ্যাপকও নিজের সমস্যাগুলো নিয়ে শান্তভাবে এবং যৌক্তিকভাবে কথা বলতে অসুবিধা বোধ করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। সো চমৎকার বাক্যটা। পুর সয়েল কন্টেইনিং অ্যান এক্সেসিভ proportion of clay are frequent mixed with chalk to improve the texture। চমৎকার একটা বাক্য, খেয়াল করে দেখেন। পুর সয়েল মানে কিন্তু আবার গরিব, গরিব মাটি না। সয়েল মানে মাটি, আমরা সবাই জানি। পুর সয়েল মানে কিন্তু গরিব মাটি না। পুর মানে এখানে অনুর্বর বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে প্রিয় ভাই বোন আমার? অনুর্বর, 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 যেই মাটিতে ভিটামিন নাই। বুঝছেন না ভাইয়া? যেই মাটিতে কি নাই? ভিটামিনের অভাব, সেটাকে বলা হয় অনুর্বর মাটি। কন্টেইনিং মানে হচ্ছে ধারণ করে। কি ধারণ করে? অ্যান এক্সেসিভ, অতিরিক্ত, পোর্শন, মাত্রায়। ক্লে মানে কাদামাটি, তাহলে দুর্বল মাটিতে, অনুর্বর মাটিতে বেশি পরিমাণ কাদা থাকে। আর ফ্রিকোয়েন্ট মিক্সড, মিক্সড হচ্ছে ভার্ব অথবা বিথিরি, আর ফ্রিকোয়েন্ট হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই। এই অ্যাডজেক্টিভের আগে অবশ্যই, এই ভার্বের আগে অবশ্যই আপনাকে কি দিতে হবে? অ্যাডভার্ব। তাহলে শব্দটা হবে ফ্রিকোয়েন্টলি। ফ্রিকোয়েন্টলি মানে প্রায় অথবা অধিকাংশ সময়। তাহলে আর ফ্রিকুয়েন্টলি মিক্সড উইথ চক টু ইমপ্রুভ দ্য টেক্সচার। টেক্সচার মানে গঠন, গঠন। টেক্সচার মানে কোনো কিছুর গঠন, অর্থাৎ মাটির গঠনকে উন্নত করার জন্য চক, মিক্সড উইথ চক, চক মেশানো হয়। কি মেশানো হয়? চক মেশানো হয়। টু ইমপ্রুভ দ্য টেক্সচার, মাটির গঠনকে উন্নত করার জন্য মিক্সড উইথ চক, চক মেশানো হয়। কি মেশানো হয়? চক মেশানো হয়। কি মেশানো হয় প্রিয় ভাই বোন আমার? চক মেশানো হয়। এটাই বলা হচ্ছে আর কি। তারপর দেখেন
peace trees grow good in a variety of soil types but do best in sandy loam. কি চমৎকার একটা বাক্য। পিস ট্রি মানে এক ধরনের গাছ, বলা হচ্ছে এই গাছগুলো গ্রো মানে জন্মায় খুব ভালোভাবে। তাহলে গ্রো হচ্ছে একটা ভার্ব, ভার্বের সাথে কি কখনো অ্যাডজেক্টিভ বসে না। তাহলে মনে আছে এই যে প্লে, প্লে ঠিক সেম এরকম, প্লে, প্লের সাথে কি গুড বলা যায় না, প্লের সাথে আপনাকে কি বলতে হবে ওয়েল, প্লে ওয়েল। ঠিক সেম গ্রো কি হবে, প্লে হবে না আমার ওয়েল হবে। তাহলে পিস ট্রি গ্রো ওয়েল ইন আ ভ্যারাইটি অফ সয়েল টাইপস, বিভিন্ন টাইপের মাটিতে এটা পিস ট্রিটা ভালো জন্মায়, তবে সবচেয়ে ডু বেস্ট মানে সবচেয়ে ভালো হয় সান্ডিলোম, সান্ডিলোম টাইপের মাটিতে। সান্ডিলোম মানে হয়তো বালি মাটি বোঝাচ্ছে আর কি, সম্ভবত, আমি শিওর না, এটা সম্ভবত বালি মাটি বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ বালি মাটিতে ভালো হয়, আছে না ধরেন মিষ্টি আলু বালি মাটিতে ভালো হয়, আলু বালি মাটিতে ভালো হয়, বাদাম বালি মাটিতে ভালো হয়, এই টাইপের আর কি। আচ্ছা, এরপর দেখি ভাইয়া, জর্জ ইজ নট এনাফ। দেখি এটাকে পারে, জর্জ ইজ নট এনাফ ইন্টেলিজেন্ট টু পাস দিস ইকোনমিক ক্লাস উইদাউট হেল্প। জর্জ যথেষ্ট মেধাবী না পরীক্ষায় পাশ করতে কারো হেল্প ছাড়া, এই ক্লাসে পাশ করার জন্য যথেষ্ট সে মেধাবী না। দেখি এটাকে পারে, দেখি দেখি রেখে পারে। আচ্ছা, যারা যারা এটা পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা পারেন নাই তাদেরকে আমি একটু বলে দিই, এখানে হেল্পে কোনো ভুল নাই, এটাতেও ভুল নাই। এখানে যে ঝামেলাটা সেটা হচ্ছে ভাইয়া, এখানেও ভুল নাই, এখানেও ভুল নাই, ঝামেলাটা হচ্ছে এখানে। দেখেন এই এনাফ শব্দটা খুব খেয়াল করেন, এনাফ, ENOUGH, এনাফ শব্দটা, এনাফ শব্দটা বসে নাউনের আগে, নাউনের আগে, আবার অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভের পরে, ENOUGH, এই হচ্ছে ব্যাপার। সো ওমা কি হইলো আবার, শালা। আচ্ছা, এনাফ শব্দটা বসে একটু খেয়াল রাখেন, নাউনের আগে, নাউনের আগে, হ্যাঁ নাউনের আগে, এনাফ, ENOUGH, নাউনের আগে, নাউনের আগে যখন বসে তখন এই এনাফ শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন এনাফ, আই হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট কি আছে টাকা
আছে, এরকম আর কি। এনাফ বসে নাউনের আগে আর অ্যাডজেক্টিভের পরে। অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, ENOUGH, অ্যাডজেক্টিভের পরে। ধরেন আমরা বললাম সে অনেক ভালো বা যথেষ্ট ভালো, তাহলে গুড এনাফ, ENOUGH, গুড এনাফ। হ্যাঁ, ব্যাড এনাফ, যথেষ্ট খারাপ, ব্যাড এনাফ। হ্যাঁ, যথেষ্ট সুন্দরী, বিউটিফুল এনাফ, যথেষ্ট বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট এনাফ। তাহলে ইন্টেলিজেন্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ থাকলে কখনোই অ্যাডজেক্টিভের আগে এনাফকে বসানো যায় না, কষ্ট করে একটু পরে দিতে হবে। হ্যাঁ, তাহলে শব্দটা হবে ইন্টেলিজেন্ট এনাফ, ENOUGH, এই হচ্ছে ব্যাপার। বোঝা গেছে? তাহলে জর্জ ইজ নট ইন্টেলিজেন্ট এনাফ, জর্জ যথেষ্ট বুদ্ধিমান না টু পরীক্ষায় টু পাস ইকোনমিক ক্লাস, ইকোনমিক পরীক্ষায় পাস করতে উইদাউট হেল্প, কারো হেল্প ছাড়া পাস করার মতো যথেষ্ট মেধাবী সে না। ঠিক আছে, বোঝা গেছে মোটামুটি। তাহলে এনাফ বসে নাউনের আগে, আর যখন নাউনের আগে এনাফ বসে, এনাফ বসে নাউনের আগে, এনাফ যখন নাউনের আগে বসে, এনাফ যখন নাউনের আগে বসে তখন এনাফ শব্দটা কি হয়ে যায়? মনে আছে? গুড। এনাফ যখন নাউনের আগে বসে তখন এনাফ শব্দটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে এখানে এটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, আর এইখানে এনাফ হচ্ছে অ্যাডভার্ব। আর এনাফ যখন নাউনের আগে বসে তখন এনাফ হয়ে যায় অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ পড়বে, এটা স্বাভাবিক। ক্লিয়ার? বলেন আর কি ক্লিয়ার বলেন। 47 নম্বর কার কার ক্লিয়ার হচ্ছে একটু কমেন্টে দেখি। 47 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে 47 কে আলহামদুলিল্লাহ। আরো কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি আমরা আপনাদের সুবিধার্থে। এই যে এনাফের পরে নাউন বসে এবং তখন এনাফটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এনাফ মানি, আই হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট টাকা আছে, যথেষ্ট পানি আছে, যথেষ্ট ছেলে আছে, যথেষ্ট মেয়ে আছে। আর অ্যাডজেক্টিভের পরে বসে তখন এনাফ হয়ে যায় অ্যাডভার্ব। স্মার্ট এনাফ, যথেষ্ট স্মার্ট, গুড এনাফ, ব্যাড এনাফ, বিউটিফুল এনাফ। বলেন এবার কি ক্লিয়ার? বলেন এবার ক্লিয়ার? গুড। এবার কি ক্লিয়ার? গুড। জি স্যার, এবার ক্লিয়ার। গুড, মাশাআল্লাহ। গুড, এবার ক্লিয়ার। এবার আল্লাহ, এবার ক্লিয়ার। মাশাআল্লাহ, জি স্যার, এবার ক্লিয়ার। গুড, জি স্যার, এবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে আশা করি আর জীবনে ভুল হবে না। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা প্রতিদিন একটা টাইপ নিয়ে আগাচ্ছি এবং এমনভাবে পড়াচ্ছি যেমন মানে একদম 14 গোষ্ঠী সহ ক্লিয়ার করে দিচ্ছি, তাই না বলেন? সো সবশেষে আপনাদের কাছে বরাবরের মতোই একটা আবদার থাকবে, সত্যিকার অর্থে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব ভাই বেড়াদার আছে তাদের সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারা আমাদের ক্লাস করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ভাই বোন বলবেন তো ইনশাআল্লাহ? আপনার পরিচিত বন্ধু বান্ধব ভাই বেড়াদার আত্মীয় যারা আছে সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি আমাদের ক্লাস করে তারাও সারা জীবন আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য শুভকামনা করবে ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য শুভকামনা করবে ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? আমাদের অনেক ভাই বোন আছে যারা 2 জন 3 জন 5 জন 10 জন 20 জনকে আমাদের কোর্সে ভর্তি করেছে। তো যারা যারা আমাদের কোর্সে ভর্তি করেছেন তাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আপনাদের প্রতি আমরা সত্যি অনেক ঋণী। আর যারা বলেন নাই বলবেন তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার কারণে যদি একটা মানুষ ভালো তো ইংরেজি শিখে তার উত্তম রিজিকের ব্যবস্থা হয়, তার ভালো চাকরি হয়, সে মানুষটা সারা জীবন আপনার জন্য দোয়া করবে। সে দোয়া না করলেও আল্লাহ আপনাকে সারা জীবন সওয়াব দিবেন, অথবা আল্লাহ আপনার জন্য কল্যাণ দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সত্যিকার অর্থে যাদের স্বপ্ন যে স্যার আমি কি বলে এটাকে, আমি হচ্ছে স্যার পরীক্ষা দিব, নিবন্ধন পরীক্ষা দিব, তো যাদের টার্গেট যে স্যার আমি নিবন্ধন পরীক্ষা দিব, তারা কিন্তু আপনারা চাইলে আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আমাদের নিবন্ধন কোর্সের ব্যাপারে তো আপনারা অলরেডি জানেন যে নিবন্ধন কোর্সের আলহামদুলিল্লাহ ভর্তি চলতেছে। তো যারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। যারা ভর্তি হন নাই হয়ে যেতে পারেন, কারণ দেখতে দেখতে দেখবেন সময়গুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, সময় এবং স্রোত আসলে কারোর জন্য থেমে থাকে না। জীবনটাই আসলে এমন, জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবন থেমে থাকার জিনিসও না। আপনি ঠিক মতো পড়াশোনা করেন বা না করেন, দেখবেন যে আপনার কি বলে ইয়েটা একদিন শেষ হয়ে যাবে, বয়সটা একদিন শেষ হয়ে যাবে। আমাদের অনেক ভাই বোন আছে যাদের চাকরি বাকরির বয়স কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। চাকরি বাকরির বয়স কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো চাকরি বাকরির বয়স শেষ হইলে আপনার এখন কান্নাকাটি করা ছাড়া উপায় নাই। এই জন্য যাদের সময় আছে, সুযোগ আছে, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা কাজে লাগান। তা আমি আপনাদেরকে খুব বেশি ফোর্স দিয়ে বলি না, এই কারণে যে আপনারা তো অলরেডি আমাদের ব্যাপারে জানেন যে আমরা কতটা ভালোবেসে যত্ন করে মায়া করে আপনাদের পড়াই। তারপর যদি আপনাদেরকে বলতে হয় ভর্তি হন, এটা আমাদের জন্য বড় অপমানের, বড় লজ্জার। এই জন্য আপনাদেরকে এতটা ফোর্স দিয়ে বলি না। তো যাই হোক, তাদের স্বপ্ন যে স্যার যে কোনো মূল্যে স্যার নিবন্ধন আমি পাশ করতে চাই,
উনিশতম নিবন্ধনে সফল হতে চাই, এবার যে কোনো মূল্যে আমি আমার বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই, হ্যাঁ একটা সুন্দর জীবন চাই, তারা চাইলে কিন্তু আল্লাহর রহমতে উনিশতম নিবন্ধন টার্গেট করতে পারেন। কোর্সের ফি মূলত 3,000, আর আপনারা তো জানেনই লাইভ চলাকালীন 1199। এরপর যদি আপনার কাছে 10-20 টাকা কম থাকে পাঠাই দেন, কোনো সমস্যা নেই। 1100 আছে পাঠাই দেন, 1120 আছে পাঠান, 1130 আছে পাঠান, 1170 আছে পাঠান, 80 আছে পাঠান, যার কাছে যা আছে পাঠাই দেন। জাস্ট এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে এই নাম্বারে আপনারা কষ্ট করে একটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। ঠিক আছে? তো আপনারা তো আসলে আমাদের পেট বেচে ভর্তি হয়েছেন, আপনাদের জন্য মায়া লাগে যে আপনারা যদি কোনো কারণে বঞ্চিত হন, এটা সত্যি আমাদের খারাপ লাগবে। এই জন্য সত্যিকার অর্থে যারা ডেডিকেটেড, সুপার ডেডিকেটেড, উনিশতম নিবন্ধনে ভর্তি হয়ে যেতে পারেন। আশা করি সেরা কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, আশা করি সেরা কিছু হবে ইনশাআল্লাহ, আশা করি সেরা কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, কথা কি বুঝতে পেরেছেন প্রিয় অনেকেরা? প্রিয় ভাই বোন কথা বোঝা গেছে? হ্যাঁ, এই নাম্বার বিকাশ নগর থেকে সেন্ড মানি করলেই হবে, আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন।